আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আজকের বিশ্ব। পশ্চিমবঙ্গে মমতাকে হটিয়ে কি বিজেপি ক্ষমতায় আসছে? বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই। বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় বেশিরভাগই বিজেপিকে এগিয়ে রেখেছে। মাত্র দুটি সংস্থা তৃণমূল কংগ্রেসকে সামনে দেখিয়েছে, বাকি ৬টি সংস্থা বিজেপির পক্ষে মত দিয়েছে। তবে প্রায় সব জরিপেই লড়াই খুব কঠিন বলে ইঙ্গিত পাওয়া গেছে। ফলে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন নাকি প্রথমবার বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে, তা ৪ঠা মে গণনা শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট হবে না। জনমত পোলস তৃণমূলকে ১৯৫ থেকে ২০৫টি আসন দিয়েছে, বিজেপিকে ৮০ থেকে ৯০টি। পিপলস পালসের সমীক্ষায় তৃণমূল ১৭৭ থেকে ১৮৭ এবং বিজেপি ৯৫ থেকে ১১০ আসন পাবে বলে জানানো হয়েছে। অন্যদিকে চাণক্য ম্যাট্রিক্স পোল ডায়েরি, প্রজা পোল, স্ট্র্যাটেজিস এবং পি মার্কের মতো সংস্থাগুলো বিজেপিকে স্পষ্টভাবে এগিয়ে রেখেছে। এদের মধ্যে প্রজা পোল স্ট্র্যাটেজিস বিজেপিকে সর্বোচ্চ ১৭৮ থেকে ২০৮টি আসন দিয়েছে। এনডিটিভির পোল অব পোলসের গড় হিসাব অনুসারে পশ্চিমবঙ্গে ঝুলন্ত বিধানসভা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ হলো কেউই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাবে না। তৃণমূল পেতে পারে ১৪৬টি, বিজেপি ১৪০টি আসন। বাকি আসনগুলো ছোট ছোট দল ও জোটের মধ্যে ভাগ হয়ে যেতে পারে। ২০২১ সালের নির্বাচনে তৃণমূল ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছিল, আর বিজেপি পেয়েছিল ৭৭টি আসন। ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিজেপির নেতা শুভেন্দু অধিকারী সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও হাসি মুখে ভি চিহ্ন দেখিয়ে দলের জয় দাবি করেছেন। অন্য রাজ্যগুলোর মধ্যে আসামের সব সমীক্ষায় বিজেপির জয় নিশ্চিত বলে জানানো হয়েছে। কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সিপিএম এর কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চলেছে। তামিলনাড়ুতে অধিকাংশ জরিপে ডিএমকে কংগ্রেস জোটের জয়ের সম্ভাবনা দেখা গেলেও একটি সংস্থা অভিনেতা বিজয়ের নতুন দল টিভিকে কে এগিয়ে রেখেছে। পুদুচেরিতে এনআর কংগ্রেস আবার ক্ষমতায় ফিরছে বলে জরিপ বলছে। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করে স্থায়ী সমঝোতায় পৌঁছাতে তেহরান সম্প্রতি ৩ স্তরের একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে। তবে এই প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপত্তি রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। ইরান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে যে ৩ স্তরের প্রস্তাব পাঠিয়েছে তাতে বলা হয়েছে, প্রথম স্তরে ইরান ও লেবাননে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং এই দুই দেশে আর কোনো মার্কিন বা ইসরায়েলি হামলা না হওয়ার নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয় স্তরে যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলো এবং হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নিতে হবে এবং প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শুরু করতে হবে। তৃতীয় স্তরে প্রথম ও দ্বিতীয় স্তরের শর্ত পূরণ হলে তবেই ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে। ট্রাম্পের আপত্তি ঠিক এই তৃতীয় স্তর নিয়ে। তিনি চান আগে পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা হোক, তারপর অবরোধ প্রত্যাহার সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান চায় আমি হরমুজ থেকে মার্কিন প্রহরা প্রত্যাহার করি, কিন্তু আমি তা চাই না। আগে পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতা হবে, তারপর অন্য সবকিছু। আমি কোনোভাবেই ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেব না। তিনি আরো বলেন, হরমুজ প্রণালীতে চলমান অবরোধ ও প্রহরা বোমা বর্ষণের চেয়েও বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে। ইরান এখন দম বন্ধকর অবস্থায় আছে। যদি তারা অনড় থাকে তাহলে তাদের জন্য পরিস্থিতি আরো খারাপ হবে। ট্রাম্প জানান, ইরান যতক্ষণ পরমাণু অস্ত্র না তৈরির বিষয়ে স্পষ্ট ঐক্যমত্যে আসবে ততক্ষণ অন্য কোনো ইস্যুতে অগ্রগতি সম্ভব নয়। ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছরের সামরিক সংঘাতের পর চীনের যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিক্রি ও মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চীনের এভিআইসি চেংরু এয়ারক্রাফট কোম্পানি ২০২৫ সালে রেকর্ড রাজস্ব ও মুনাফা অর্জন করেছে। কোম্পানিটি জানিয়েছে,
গত বছর তাদের রাজস্ব 15.8% বেড়ে 7,540 কোটি ইউয়ান হয়েছে। মুনাফা 6.5% বৃদ্ধি পেয়ে 340 কোটি ইউয়ানে দাঁড়িয়েছে। উভয় সংখ্যাই কোম্পানির ইতিহাসে সর্বোচ্চ। চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের বিক্রির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 80% বেড়েছে। কোম্পানি বলছে এই শক্তিশালী পারফরম্যান্সের পেছনে তাদের সম্পদ পুনর্গঠন এবং যুদ্ধবিমান উৎপাদন কার্যক্রমকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত বছরের মে মাসে পাকিস্তান ভারত সংঘাতের সময় পাকিস্তান তাদের চীনা তৈরি J-10C যুদ্ধবিমান ব্যবহার করে বলে দাবি করে। পাকিস্তান জানায় এই বিমান দিয়ে তারা ভারতের রাফাল সহ একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতও পাকিস্তানের কয়েকটি বিমান ধ্বংসের দাবি করলেও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ওই সংঘাতে চীনা যুদ্ধবিমানের পারফরম্যান্সের প্রশংসা করায় বিশ্ববাজারে J-10 এবং JF-17 যুদ্ধবিমানের চাহিদা বেড়েছে। ইন্দোনেশিয়া J-10 কেনার আগ্রহ দেখিয়েছে। এছাড়া ইরাক, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা করছে। এভিআইসি চেংরু বিদেশে অস্ত্র বিক্রি বাড়ানোকে তাদের অন্যতম কৌশলগত লক্ষ্য বলে জানিয়েছে। কোম্পানিটি পঞ্চম প্রজন্মের J-20 স্টেলথ ফাইটারের পাশাপাশি J-35 যুদ্ধবিমানও তৈরি করছে। একই গ্রুপের অধীনে থাকা এভিআইসি শেনিয়াং এয়ারক্রাফট কোম্পানিও 2025 সালে 4,470 কোটি ইউয়ান রাজস্ব এবং 350 কোটি ইউয়ান মুনাফা করেছে। এভিআইসি চেংরু ও এভিআইসি শেনিয়াং উভয় প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রায় $25 বিলিয়ন ব্যয় করেছে বলে জানিয়েছে পেন্টাগন। পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস ডেই হার্স্ট বুধবার কংগ্রেসের আর্মড সার্ভিসেস কমিটিকে এই তথ্য জানান। তিনি বলেন, এই বিপুল অর্থের বড় অংশই ব্যয় হয়েছে অস্ত্র ও গোলাবারুদ ক্রয়ে। এছাড়া ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত এবং নতুন সরঞ্জাম মোতায়েনের খরচও এর অন্তর্ভুক্ত। কংগ্রেস সদস্যদের মধ্যে যুদ্ধের সুনির্দিষ্ট ব্যয় নিয়ে দীর্ঘদিন ধরে ধোঁয়াশা ছিল। বর্তমানে 2027 অর্থ বছরের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনার মধ্যে এই তথ্যটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ বলেন, আমি আনন্দিত যে অবশেষে এই সংখ্যাটি পাওয়া গেল। আমরা অনেকদিন ধরে এই তথ্য চেয়ে আসছিলাম, কিন্তু আগে কেউ স্পষ্ট করে জানায়নি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা শুরু করে। এরপর টানা 39 দিন মার্কিন বাহিনী হামলা চালায়। 8 এপ্রিল থেকে উভয় পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে এখনও ইরানের উপর নৌ অবরোধ বজায় রেখেছে যুক্তরাষ্ট্র।